গোপালের বেশ কিছু পাড়াতুতো নাতি নাতনি ছিল, যেমন ন্যাপলা, গুলটে, পুটি, এরা সমস্ত। হঠাৎ একদিন এরা এসে গোপালের কাছে বায়না ধরে, দাদু দাদু, তুমি তো আমাদের অনেক দিন বেড়াতে নিয়ে যাওনি, আজকে আমাদের বেড়াতে নিয়ে যেতেই হবে। গোপাল প্রথমে একটু অমত করলেও পরে বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে সে রাজি হয়ে যায় এবং বাচ্চাদের সঙ্গে করে সে চলে যায় বেড়াতে পাশের একটি গ্রামে। হঠাৎ করে মাঝ রাস্তায় যাওয়ার পর প্রচণ্ড ঝড় ওঠে। ঝড়ের দাপটে গরুর গাড়ি এদিক ওদিক হয়ে যায় এবং তারা কিছুই চোখে দেখতে পায় না, এত ধুলো উঠতে থাকে। গরুগুলিও ডাকতে আরম্ভ করে এবং পাগলের মতন এদিক ওদিক দৌড়াতে থাকে। তারা কেউই বুঝে উঠতে পারে না যে গাড়িটি কোন দিকে যাচ্ছে। কিছুক্ষণ পরে তারা একটা নদীর ধারে গিয়ে উপস্থিত হয়, কিন্তু তারা কেউই চিনতে পারছিল না এটা কোন গ্রামে এসে তারা পড়েছে। হঠাৎ গোপাল দেখতে পায় দূরে একজন ব্যক্তি আসছে। তাকে গোপাল জিজ্ঞেস করে, ভাই, এখান থেকে কৃষ্ণনগর কত দূরে বলতে পারো? সে ব্যক্তি কোনো উত্তর না দিয়ে নিজের মতন চলে যায়। এরপর গোপাল বাঁচাও বাঁচাও বলে এক ব্যক্তির আর্তনাদ শুনতে পায়। তখন সে দেখে নদীতে এক ব্যক্তি ডুবে যাচ্ছে। তাই সে তাড়াতাড়ি গিয়ে সেই ব্যক্তিকে বাঁচায়। কিন্তু বাঁচানোর পর সেই ব্যক্তি গোপালের ওপরেই উল্টে রাগ দেখায়, বলে, আমাকে না বাঁচিয়ে আমার ডুবে যাওয়া মোহরগুলোকে তো বাঁচাতে পারতে, তাহলে তো কাজের কাজ হতো। এই শুনে গোপাল তো হাঁ হয়ে দাঁড়িয়ে থাকে। আর তখন গুলটে, পুটি, ন্যাপলারা বলে, এ কি গো গোপাল দাদু, এ তো উল্টে রেগে গেল লোকটা। তখন গোপাল বলল, সে কথা বাদ দে, কিন্তু আমাদের আগে কর্তব্য মানুষের প্রাণ বাঁচানো, সেদিক থেকে আমরা ঠিক কাজই করেছি। এই বলে গোপাল সকল নাতি নাতনিদের সাথে নিয়ে একটু একে ওকে জিজ্ঞেস করতে করতে কৃষ্ণনগরে এসে হাজির হয়। পরের দিন রাজসভায় গিয়ে গোপাল সমস্ত ঘটনা রাজামশাইকে জানায় এবং তখন রাজামশাই বলেন, এমন অদ্ভুত গ্রামে তো আমিও একবার যেতে চাই। তখন গোপাল বলে, ঠিক আছে, চলুন, আমার সঙ্গেই চলুন কালকে। তখন মন্ত্রী যে কোনোভাবে মহারাজকে বলে, না মহারাজ, আমিও একবার দেখতে চাই, তাই এক কাজ করি, আমি আর আপনিই যাই, গোপাল তো কালই ঘুরে এসছে, ওকে আর যেতে হবে না। এই বলে মন্ত্রী গোপালের কাছ থেকে সেই গ্রামটির ঠিকানা নিয়ে নেয় এবং পরের দিন মহারাজকে নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। মহারাজকে নিয়ে যেতে যেতে মন্ত্রী নিজে থেকে একটু পাকামো করে বসে। সে মহারাজকে অন্য একটি পথে নিয়ে চলে যায় এবং সে বলে, মহারাজ, এই পথটা একটু তাড়াতাড়ি পৌঁছাবো আমরা, তাই জন্য এই পথটা ধরলাম। মহারাজ এই ব্যাপারে বলে, এই ব্যাপারে আমি কিছু জানি না, গোপাল যে ঠিকানা দিয়েছিল আমাদের সেই ঠিকানাতেই যাওয়া উচিত ছিল। এইভাবে বাকবিতণ্ডা হতে হতে কিছুক্ষণ পরে এমন একটি রাস্তায় এসে তারা উপস্থিত হয় যেখানে বড় বড় গর্ত আর কাদায় ভর্তি। মহারাজ সেই পথ দিয়ে কোনোভাবেই যেতে পারবেন না, তাই সেই দিনের মতন তিনি ফিরে এলেন এবং এসে নির্দেশ দিলেন মন্ত্রীকে পরের দিনই যেন রাস্তা সারাইয়ের সমস্ত সরঞ্জাম নিয়ে গিয়ে সেই রাস্তাটি ঠিক করা হয়, তারপরে তিনি সেই রাস্তায় যাবেন। মহারাজের কথা মতো মন্ত্রী পরের দিন সমস্ত লোকজন নিয়ে সেই রাস্তা সারাইয়ের কাজ করতে যায়, কিন্তু গ্রামের লোক বাধা দেয়। তারা বলে, আমাদের মাঝে মধ্যেই এ জিনিস ও জিনিস, গরু, এ সমস্ত চুরি হয়ে যায়। এই কাদা রাস্তার ওপর দিয়ে যখন তারা যায় তখন তাদের পায়ের ছাপ এর ওপর পড়ে যায় এবং আমরা সেই ছাপ দেখেই গিয়ে আমাদের হারানো জিনিস উদ্ধার করে আনি। আপনারা যদি এই রাস্তা পাকা করে দেন তবে পায়ের ছাপ আমরা কিভাবে পাবো এবং আমাদের হারানো জিনিস আমরা কিভাবে উদ্ধার করব। এই কথা বলে তারা রাস্তা তৈরিতে বাধা দেয়। গিয়ে রাজামশাইকে তারা জানায় যে গ্রামের লোক কিছুতেই রাস্তা সারাই করতে দিচ্ছে না। তখন গোপাল বলে, এইভাবে ওদের বোঝালে হবে না, ওদের ঠিক মতন বোঝাতে হবে সময় সুযোগ বুঝে। তখন মহারাজ গোপালের ওপর দায়িত্ব দেন যে পরের দিন গিয়ে যেন অবশ্যই রাস্তার কাজে হাত দেওয়া হয়। গোপাল পরের দিন মহারাজের নির্দেশ মতন রাস্তা সারাইয়ের লোকজন নিয়ে গিয়ে হাজির হয় সেই গ্রামে। সেই একই রকমভাবে গ্রামের লোকজন গোপালকেও বাধা দিতে আসে যে রাস্তা সারাই করা যাবে না। তখন গোপাল বলে, তোমরা একটা জিনিস কি কখনো ভেবে দেখেছো? তোমরা যদি অন্য কারোর কোনো জিনিস চুরি করে নিজের বাড়ি নিয়ে যাও, সেই সময় তো সে তোমাদের পায়ের ছাপ পেয়ে তোমাদের ধরে ফেলবে। তখন তোমরা কিভাবে তাদের হাত থেকে রক্ষা পাবে?
কিন্তু ভেবে দেখো, যদি রাস্তা পাকা হয়ে যায় সেখানে পায়ের ছাপ পড়ার কোনো ভয় নেই। তোমরা সহজেই নিজেদের কাজ করে নিজেদের আশ্রয়ে চলে যেতে পারবে। তখন গ্রামের বেশিরভাগ লোকই বলে, হ্যাঁ, এ কথা কিন্তু উনি ঠিকই বলেছেন, আমাদেরও মনে হয় রাস্তা পাকা করে নেওয়াই ভালো। তখন গ্রামের সব মানুষ গোপালের কথায় সায় দেয় এবং রাস্তা পাকা হয়ে যায়। মহারাজ সমস্ত ঘটনা শুনে গোপালকে বলেন, গোপাল, সত্যি তোমার কোনো তুলনা হয় না, তোমার জবাব নেই, তুমি একাই 100। এই বলে মহারাজ গোপালকে 100 স্বর্ণমুদ্রা পুরস্কার হিসাবে দেন। গোপাল সেই স্বর্ণমুদ্রা পেয়ে নাচতে নাচতে বাড়ির দিকে গমন করে। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।